নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। নিয়ম মেনে কর্মী নিয়োগের দাবিতে জলপাইগুড়ির রানীনগর শিল্প তালুকে বিক্ষোভ প্রদর্শন আইএনটিটিইউসি সদর ব্লক 2-এর। ছাত্রীদের সুবিধার্থে জলপাইগুড়ি পিজি ওমেন্স কলেজ কর্তৃপক্ষের হাতে একটি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন তুলে দেওয়া হলো রোটারি ক্লাব করলা ভ্যালির তরফ থেকে। ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, কারা এরা? বাজার উচ্ছেদ অভিযানে গিয়ে প্রশ্ন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যানের। সোমবার জলপাইগুড়ি শহরের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র দিনবাজারে অবৈধভাবে রাস্তাঘাট দখল করে ফলসহ অন্যান্য সামগ্রী নিয়ে ব্যবসা করে চলা ব্যক্তিদের উদ্দেশ্যে এমন প্রশ্ন তোলেন ভাইস চেয়ারম্যান। উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরে জলপাইগুড়ি পুরসভা দিনবাজারে অবৈধ দখলমুক্ত করার অভিযান চালিয়ে যাচ্ছে। বারংবার এই বিষয়ে নির্দিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করার পরেও অবস্থা তথৈবচ। সেই কারণেই সোমবার পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় পুলিশ নিয়ে অবৈধ দখল অভিযানে নামেন। কিছু দোকানদার আমরা মার্কেট কমপ্লেক্স করেছি, সেখানে যারা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল 2015 সালে তাদেরকে সেখানে শিফট করা হয়েছে। 1 টাকায় মাত্র দোকান দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। তারপরেও তারা দেখছিলাম ওখানে শিফট করে গিয়ে বাইরে দোকান করছিল। আজকে সেগুলো সরিয়ে দেওয়া হলো। তারপরে একটা জিনিস দেখা যাচ্ছে যে অদ্ভুত, এই রাজ্যের বাসিন্দাই নয়, আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, তারা ডালা নিয়ে বসে গেছে। তাতে কি হচ্ছে, বাংলা যারা বসবাসকারী, বাংলার যারা মানুষ, তারা তাদের উপার্জনটাও তারা কেড়ে নিচ্ছে এবং তারা কি করছে, রাস্তাগুলো আটকে দিচ্ছে। মানে ক্রেতা বিক্রেতার সমন্বয়ে তো বাজার তৈরি হয়, কি একজন কিনতে আসবে, একজন বিক্রি করবে। প্রচুর দোকান, যে দোকানে ডেইলি টোল ট্যাক্স নেই, আর ডেইলি টোল ট্যাক্স থাকলে কি হবে, সেই পার্মানেন্ট স্ট্রাকচার করতে পারবে না, বসবে বিক্রি করে চলে যাবে। কিন্তু তারপরে পার্মানেন্ট স্ট্রাকচার করেছে, সেগুলো আমরা ভেঙে দিলাম। এছাড়া কি অনেকে দেখবেন শেড করেছে বা বেআইনিভাবে দোকান তৈরি করেছে, সেগুলো আমরা ভেঙে দিলাম। এই রাস্তাকে আমরা বিরাট করে আমরা পেভার ব্লকের রাস্তা তৈরি করব, আমরা তারপরে শেড করে মাছ বাজারটাকে সুন্দর করব। ওইদিকে দেখবেন বাউন্ডারি ওয়াল করা আছে, তার পাশ দিয়ে আমরা যারা রিটেল মাছ বিক্রেতা আছে তাদেরকে বসাবো। মানুষ যাতে বাজার করতে এসে দমবন্ধ পরিস্থিতি না হয়। আর যেহেতু 2015 সালে এই বাজার যৌতুকগৃহে পরিণত হয়েছিল, পুনরায় যাতে দিনবাজার যৌতুকগৃহে পরিণত না হয় সেটাকে লক্ষ্য রেখেই আমরা এই অভিযানে নেমেছি। প্রথম দিন থেকে অভিযান করছিলাম, আজ অভিযান করছি। অপরদিকে সোমবারের অভিযান প্রসঙ্গে চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, বহুবার অনুরোধ করার পর বলার পরও অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, সেই কারণে আজকের এই অভিযান। আমরা বারবার বাজারে তো এসছি, কতদিন ধরে আপনারা দেখছেন, বেশ 4-5 বার করে আমরা নিজেরা পথে হেঁটে এনাদের অনুরোধ করেছি যে রাস্তাকে মুক্ত করুন, মানুষের চলাচলের উপযুক্ত করুন। শেড বানিয়ে রাস্তার ভেতরে মাল না রেখে রাস্তার বাইরে রেখে সেটাকে গুদামে পরিণত করে, প্রকৃত দোকান যার দেখা যাচ্ছে সেটাকে গুদামে পরিণত করেছে এবং রাস্তায় শেড দিয়ে, অবৈধ শেড দিয়ে পুরসভার রাস্তা দখল করে তারা দোকানদারি করছে। মানুষকে চলাচলের উপযুক্ত করে দিতে হবে। আমরা বারবার পথে হেঁটেছি, আজকে আমরা কিন্তু ভেঙে দিতে পারি। কিছু যে শেড বাড়িয়ে রাস্তাকে দখল করে রেখেছে, আমাদের রাস্তার কাজ এর মধ্যেই শুরু হতে যাচ্ছে। তো সেখানে রাস্তা যদি আমরা পরিষ্কার না রাখতে পারি, আমরা কোন রাস্তা করবো? প্রিভার ব্লকের রাস্তা আমাদের বাজারের ভেতর দিয়ে আমাদের কিছুদিনের মধ্যেই শুরু হবে এবং তার জন্য রাস্তা ক্লিয়ার করা প্রয়োজন। সেই জন্য আজকে আমরা পথে নেমেছি। ভাইস চেয়ারম্যান ইন কাউন্সিল, মার্কেটের দায়িত্বপ্রাপ্ত আমাদের স্বরূপ মণ্ডল আছেন, এমসিআইসি এবং এখানকার কাউন্সিলর সরিতার এক্স কাউন্সিলর আছেন নিপু, এবং সকলকে নিয়ে আমরা মানুষের সুবিধার্থে যাতে মানুষ চলাচল করতে পারে। অনেকে শুনেছেন, অনেক দোকানদার শুনেছেন আমাদের কথা, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে শেড দিয়ে ত্রিপাল টানিয়ে এখনো রাস্তা দখল করে আছে। নিয়ম মেনে কর্মী নিয়োগের দাবিতে রানীনগর শিল্প তালুকে বিক্ষোভ প্রদর্শন আইএনটিটিইউসি সদর 2-এর। আজ এই এলাকার বিভিন্ন কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের নেতা কর্মীরা। অভিযোগ, বিভিন্ন কোম্পানি ও ভেন্ডাররা মিলে স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগত শ্রমিক নিয়োগ করছে, আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় শ্রমিকেরা। শুধু তাই নয়, হঠাৎ করে কর্মরত শ্রমিকদের কিছু না জানিয়ে বসিয়ে দেওয়ার কাজ চলছে বলে অভিযোগ। দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফে। এই বিষয়ে আইএনটিটিইউসি সদর ব্লক 2-এর কনভেনার রাজু সাহানি বলেন, রানীনগরের শিল্প তালুকে একনয়ক তন্ত্র চলছে। স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগত কর্মী নিয়োগ করছে কোম্পানি। এটা কখনোই মেনে নেওয়া যায় না। এর পাশাপাশি একটি পানীয় জলের কারখানাতেও শ্রমিক হাজিরা নিয়ে চলছে বৈষম্য।
অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে হঠাৎ করে শ্রমিকদের কিছু না জানিয়েই কাজ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আজ আমরা সমগ্র ইন্ডাস্ট্রিয়াল এলাকা জুড়েই এই বিক্ষোভ প্রদর্শন করছি। কোম্পানিগুলিকে এর আগেও লিখিতভাবে বিষয়গুলি জানানো হয়েছিল, কিন্তু তাদের কাছ থেকে কোনো ফিডব্যাক আমরা পাইনি। আগামী বছরের জানুয়ারি তৃতীয় সপ্তাহের মধ্যে যদি আমরা এর সদুত্তর না পাই তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাব বলে তিনি জানান। মাজা থেকে নিয়ে পুরানো কোকাকোলা আছে, ইন্ডিয়ান অয়েল আছে, সব জায়গায় ইনারা একনায়কতন্ত্রভাবে কোম্পানির যারা রিপ্রেজেন্টেটিভ আছে, ভেন্ডাররা, ওনারা একনায়কতন্ত্রভাবে রিক্রুটমেন্ট করছে, বাইরের বহিরাগত শ্রমিকদেরকে রিক্রুটমেন্ট করছে। ওটার বিক্ষোভ দেখানো হলো আজকে। তার সাথে সাথে একটা পানীয় জলের কোম্পানি, ওখানে শ্রমিকদের মধ্যে ডিভাইডেড করা হয়েছে। একটা মাজা প্ল্যান্টে 300 সামথিং একটা হাজিরা দেওয়া হচ্ছে শ্রমিকদেরকে, ওখানে ওই পানীয় জলেরই যে আরেকটা কোম্পানি আছে কোকাকোলা, ওখানে আবার 500 সামথিং দেওয়া হচ্ছে। এগুলো অনেক বিষয় আছে। আর হঠাৎ করে কোম্পানিরা শ্রমিকদেরকে কিছু না জানিয়ে হঠাৎ করে শ্রমিকদেরকে বসিয়ে দিচ্ছে। এগুলো 3-4টা বিষয় নিয়ে আজকে আমরা পুরো ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে আমরা একটা বিক্ষোভ আইএনটিটিইউসির নেতৃত্বে, আমাদের প্রেসিডেন্ট সাহেব উনার নেতৃত্বে আমরা আজকে একটা বিক্ষোভ মিছিল করলাম। এটা কি কোম্পানিগুলোর সঙ্গে আপনারা এর আগে কথা বলেছিলেন? কেন এটা করা হচ্ছে? না, কোম্পানিদের সঙ্গে আমরা বাই চিঠি দিয়ে আমরা জানিয়েছি। আপ টু আমাদের নতুন যেটা তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স যে কমিটি হয়েছে, ওই কমিটি সাবমিট করার পরে সব জায়গায় আমরা চিঠি করে জানিয়েছি। পজিটিভলি আমরা কোনো ফিডব্যাক পাইনি, তার জন্য আপ টু ওনাদেরকে 15 দিন সময় দেওয়া হয়েছিল চিঠি দেওয়ার পরে। পজিটিভলি কোনো ফিডব্যাক না পাওয়াতে আজকে আমরা একটা বিক্ষোভ দেখেছি। আর আগামী দিনে আপ টু জানুয়ারির 3rd উইকের মধ্যে যদি আমরা আরও পজিটিভলি যদি কোনো ফিডব্যাক না পাই, আমরা বড় ধরনের আন্দোলন করব। স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত রাজন্যা এবার জল শহরের সান্তাক্লজ। জলপাইগুড়িতে সান্তাক্লজ যিনি মেডিকেল কাজের সাথে যুক্ত রয়েছেন, এবার তিনি সান্তাক্লজ সেজে জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে যীশু খ্রিস্টের বাণী প্রচার করছেন। সাথে তিনি শিশুদের জন্য লজেন্স সহ রকমারি উপহার প্রদান করছেন। এবার প্রথম তার এই অভিজ্ঞতা বলেও তিনি জানিয়েছেন। যিশুর আদর্শ বাণী প্রচার করার উদ্দেশ্যেই তিনি এবার প্রথম সান্তাক্লজ সেজেছেন। আর তাকে পেয়ে সকলেই উল্লাসিত ও আনন্দিত। তার কাছ থেকে চকলেট উপহার পেয়ে খুশি প্রকাশ করছেন সকল শিশুরাও। জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া, বউবাজার সহ একাধিক জায়গায় তিনি যীশু খ্রিস্টের প্রচার শুরু করেছেন। আমার নাম রাজন্যা চক্রবর্তী। আমি মেডিকেল লাইনেই আছি। তো বলছি যে আজকের দিনে, আজকের শুভ বড়দিনে আমরা বেরিয়েছি যিশুর সুসমাচার প্রচার করতে। এবং আমাদের বাইবেলের অধ্যায়ে এমনও লেখা আছে যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, সে আপনার একজাত পুত্রকে দান করিলেন। ঈশ্বর আমাদের জন্য এসেছিলেন এবং আমাদের জন্য মারা গেছেন, আমাদের পাপের জন্য মারা গেছেন, এবং আমরা পাপ থেকে ঈশ্বর প্রভু যিশু আমাদেরকে উদ্ধার করেছেন। এটাই আমি বলতে চাই। আচ্ছা, এবার কি প্রথম সাজলেন? হ্যাঁ, এবার প্রথম সেজেছি। আচ্ছা, আগামী দিনে কি করার ইচ্ছা? প্রতি বছর এই সময় আমরা বেরোই, হ্যাঁ, মহিলারা বেরোই এবং ঈশ্বরের যিশুর সুসমাচার প্রচার করতে, যে প্রভু যিশু কেন এসেছিলেন এই জগতে। তিনি এসেছিলেন আমাদের পাপ থেকে মুক্ত করতে, আমাদের উদ্ধার করতে এসেছিলেন। এটাই আমরা প্রচার করতে বেরিয়েছি। জলপাইগুড়ি পুরসভার 19 নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে খাদ্য উৎসব। ওয়ার্ডের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা তৈরি রকমারি খাবারের সম্ভার নিয়ে এই মেলা চলবে আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত। ওয়ার্ডের এই মেলা এবার 9 বছরে পদার্পণ করেছে। মোট 60টি স্টল মেলায় অংশগ্রহণ করেছে। সুস্বাদু পিঠে পুলি ছাড়াও রেস্টুরেন্টে যে ধরনের খাবার এখনকার প্রজন্মের চাহিদা, সেগুলো এখানে অনেকেই করেছেন বলে জানান পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য লোপামুদ্রা অধিকারী। এদিকে মেলায় সন্ধ্যার পর প্রতিদিনই মানুষের ভিড় বাড়ছে চোখে পড়ার মতোই। খাদ্য উৎসব ও মেলা, হ্যাঁ, আমরা আজ মিলিত হয়েছে খাদ্য উৎসব ও মেলার দ্বিতীয় সন্ধ্যায়। আজকের সন্ধ্যার সঙ্গীত অনুষ্ঠান, সুদূর কলকাতা থেকে আগত এই শিল্পী সঙ্গীত। সঙ্গীতের ডালি সাজিয়ে উপহার দিতে আপনাদের সামনে আমি ডেকে নিচ্ছি দেবপ্রিয়া গীতিবৃন্দকে।
মহিলাদেরকে স্বনির্ভর করার উদ্দেশ্য, মানে এইটাই তো আমাদের প্রচেষ্টা ছিল। তো আমরা 2015 সালে যখন 9টি গ্রুপ নিয়ে 9টি স্বনির্ভর গোষ্ঠী নিয়ে এই মেলাটি মানে আমরা করেছিলাম, তখন মানে ভাবিনি যে মেলাটা আজকে 9 বছর চালাতে পারবো। তো যাই হোক, এবার নবম বর্ষে পদার্পণ করলো 2024-এ। তো এখন কিন্তু প্রায় 35টা গ্রুপ এই মেলায় অংশগ্রহণ করেছে। 19 নম্বর ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠী। হ্যাঁ, আরো 5-6টা স্বনির্ভর গোষ্ঠী আছে, তারাও আসতে চেয়েছিল, কিন্তু আমি জায়গা দিতে পারিনি। জানি না সামনের বছর কি হবে। তো আমরা কিন্তু এই উদ্দেশ্যটা যে মানে ওদেরকে স্বনির্ভর করার যে প্রচেষ্টা, তাতে কিন্তু অনেকটাই সফল হয়েছে। হ্যাঁ, স্টলের বিশেষত্ব বলতে দেখুন, পিঠেপুলি তো আমরা মা ঠাকুমার যে পিঠেপুলি খেয়েছি সেই স্বাদ কিন্তু আলাদা, সেটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। স্বাদ না পেলে কিন্তু মানুষ খাবে না, তাই সেটাকে তো আমরা চেঞ্জ করতে পারি না, সেটাকেই একটু নতুনত্ব ভাবে ওরা দেওয়ার চেষ্টা করেছে। আর রেস্টুরেন্টে মানে আজকালকার মানে ছোট ছোট মানে যারা টিনেজার, তারা কিন্তু একটা আসক্ত হয়ে আছে, মানে ওদের একটা রেস্টুরেন্টে জিনিস খাওয়ার, সেই ধরনের জিনিসও কিন্তু এরা বানিয়েছে, মানে চেষ্টা করেছে বানানোর। যেমন অনেক কিছু আমি শুনছি, যেমন চিকেন কাটলেট, তারপরে মানে শেফালি, তারপরে অনেক কিছু মানে নেপালি, মহারাষ্ট্রিয়ানও হয়েছে দেখলাম, একজন করেছে, মানে বড়া পাওটা করার চেষ্টা করেছে, খারাপ করেনি। মানে আমি কালকে টেস্ট করেছিলাম। কতগুলো স্টল রয়েছে আর কতদিন থেকে চলবে? এমনি টোটাল 60 অ্যাবাভ। হ্যাঁ, আর চলবে এই যে 25 ডিসেম্বর পর্যন্ত। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। ছাত্রীদের সুবিধার্থে পিডি ওমেন্স কলেজ কর্তৃপক্ষের হাতে একটি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন তুলে দেওয়া হলো রোটারি ক্লাব করলা ভ্যালির পক্ষ থেকে। আজ এ নিয়ে কলেজে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিন ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর পৌলমী বর্মা আলোচনা করেন। সংগঠনের প্রেসিডেন্ট সুজয় রায় বলেন, ছাত্রীদের জন্য এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনটি কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। মেয়েদের যাতে বিশেষ দিনগুলিতে বিব্রত বা সমস্যায় পড়তে না হয় ও তারা যাতে নিজেদের সুরক্ষিত রাখতে পারে, তার জন্য এই উদ্যোগ। এর পাশাপাশি এদিন ছাত্রীদের হাইজিন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর পৌলমী বর্মা। আজকে আমরা রোটারি ক্লাব করলা ভ্যালি জলপাইগুড়ির পক্ষ থেকে পিডি ওমেন্স কলেজে এসে এই কলেজের ছাত্রীদের জন্য একটি স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম, যাতে মেয়েদের সেই বিশেষ দিনে বিব্রতকর অবস্থায় পড়তে না হয় এবং তাদের কোনো কোলাহলের মধ্যে না পড়তে হয়, তারা যাতে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে, সেই জন্যই এই প্রচেষ্টা আমাদের। কি অ্যাওয়ারনেস কি করলেন আজকে, মানে কি সাথে আমরা স্টুডেন্টদেরকে এই হাইজেনিক ব্যাপারে ডক্টর পৌলমী বর্মা গাইনোকোলজিস্ট, উনি আমাদের সাথে এসেছেন ক্লাবের হয়ে, উনি ছাত্রীদেরকে সেই বিষয়ের উপরে বোঝাচ্ছেন। ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে করা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের তীব্র প্রতিবাদ করল তৃণমূল ছাত্র পরিষদ। ভারতের পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে অপমানকর এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ। এর বিরুদ্ধে আজ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে রাজ্যের সকল কলেজের গেটে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বলে দাবি। এদিন একই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি শহর তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি শুভজিৎ দত্ত, ইউনিটের সভাপতি অনিকেত প্রসাদ, কলেজ নেতৃত্ব অনির্বাণ মালাকার, প্রতীক দেবনাথ, অশোক বর্মন সহ অনেকেই। আমাদের আজকে কর্মসূচি ছিল একটা বিক্ষোভ কর্মসূচি ছিল আমাদের, যাতে আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী তৃণাঙ্কুর ভট্টাচার্য দাদার নির্দেশে। আপনারা সবাই জানেন যে পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে অমিত শাহ বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে আজকে আমাদের বিক্ষোভ মিছিল ছিল এবং সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আমরা বিজেপিকে ধিক্কার জানাই। সেই বিজেপি যে বি.আর. আম্বেদকরকে
এত কুরুচিকর মন্তব্য করেছেন, সেই কুরুচিকরের মন্তব্যের বিরুদ্ধে গোটা রাজ্য ক্ষোভে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল করছেন এবং প্রত্যেকটি জায়গায় সেটিকে আমরা বিজেপির বিরুদ্ধে ধিক্কার মিছিল করে তুলে ধরছি যে বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে কিভাবে অমিত শাহ এরম বাজে ভাষায় একটা কুরুচিকর মন্তব্য করতে পারে, সেটারই আজকে আমাদের একটা বিক্ষোভ মিছিল ছিল। আমার নাম অনিকেত প্রসাদ, আমি এসি কলেজের ইউনিট প্রেসিডেন্ট। অবশেষে অসুস্থ পূর্ণবয়স্ক সেই মাকনা হাতিটির মৃত্যু হলো। আশঙ্কাই সত্যি হলো। মালবাজার মহকুমার বৈকুণ্ঠপুর বন বিভাগের কাঠামবাড়ি জঙ্গলে গত কয়েকদিন ধরে অসুস্থ থাকা পূর্ণবয়স্ক মাকনা হাতির মৃত্যু হলো রবিবার রাতে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। জঙ্গলের ভেতরে মৃত্যু হয় পূর্ণবয়স্ক হাতিটির। তার মৃত্যুতে বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশ প্রেমীরা। যদিও বন দপ্তরের আধিকারিকদের দাবি হাতিটির চিকিৎসায় কোনো খামতি রাখা হয়নি, তারপর বাঁচানো গেল না হাতিটিকে। উল্লেখ্য, কিছুদিন আগে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি জঙ্গল লাগোয়া আপালচাঁদ এলাকার আপালচাঁদ নদীতে একটি মাকনা হাতিকে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখেন স্থানীয় গ্রামবাসীরা। খবর পেয়ে বন দপ্তর ঘটনাস্থলে আসে। বন দপ্তর সূত্রে খবর, হাতিটির শরীরে একাধিক আঘাত ছিল। প্রাথমিকভাবে বন দপ্তরের অনুমান ছিল অন্য হাতির সঙ্গে লড়াইয়ে গুরুতর আহত হয়েছে এই মাকনাটি। তারপর পশু চিকিৎসক এনে সেদিন হাতিটির চিকিৎসাও করা হয়। তারপর যত দিন যাচ্ছিল তত বেশি অসুস্থ হয়ে পড়ছিল হাতিটি। তার সারা শরীর ক্ষততে ভরে গিয়েছিল বলে অভিযোগ তুলেছিল পরিবেশ প্রেমীরা। পাশাপাশি অসুস্থ মাকনাটির যাতে চিকিৎসা করা হয় সেজন্য মালবাজারে বনমন্ত্রীর সঙ্গে দেখা করে সেই দাবিও জানিয়েছিলেন পরিবেশ প্রেমীরা। দিন কয়েক আগে হাতিটি জঙ্গলের পাশে একটি ঝোড়ার জলে গা ডুবিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এলাকার মানুষ। ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির কোঅর্ডিনেটর নাফসার আলী অভিযোগ করে জানান, দীর্ঘদিন চিকিৎসার অভাবে মাকনাটির ক্ষতস্থানে পোকা পর্যন্ত ধরে গিয়েছিল। বন দপ্তর তার চিকিৎসা না করায় এদিন ওর মৃত্যু হয়েছে। যদিও মাকনার চিকিৎসায় কোনো গাফিলতি করা হয়নি বলে জানিয়েছেন বৈকুণ্ঠপুর বন বিভাগের ডিএফও রাজা এম। তার কথায় চিকিৎসকেরা মাকনাটিকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছেন, তা সত্ত্বেও এদিন তার মৃত্যু হয়। জলে নেমে যাওয়ার কারণ হচ্ছে হাতিটি প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিল। আজকে ফরেস্ট ডিপার্টমেন্টের গাফিলতির জন্য আজকে ডেটে হচ্ছে হাতিটি মৃত হয়ে মারা গেছে। আর সঠিক সময় যদি ফরেস্ট ডিপার্টমেন্ট হচ্ছে হাতিটির সুস্থ ট্রিটমেন্ট করতো তাহলে হয়তো হাতিটি বেঁচে থাকতো। কতদিন ধরে অসুস্থ ছিল এটা? হাতিটি প্রায় হচ্ছে 5-6 দিন 7 দিন ধরে অসুস্থ ছিল। আমরা রাস্তাঘাটে চলাফেরার সময় প্রায় হাতিটিকে দেখতাম, অসহ্য যন্ত্রণা নিয়েও হাতিটি ঘুরে বেড়াতো, জলে নেমে যেত। হ্যাঁ, সাধারণ মানুষের কাছে, আমাদের সাধারণ মানুষ হিসাবে আমি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে বলতে চাই যে আপনারা কি অ্যাকশন নিয়েছিলেন হাতিটির ব্যাপারে, যে আজকে হাতিটি মৃত্যুর দিকে পা বাড়ালো এবং তার হাতিটি মারা গেল। আর সাধারণ মানুষ হিসাবে আমি বলতে চাই যে ফরেস্ট ডিপার্টমেন্ট একটু নজরদারি করুক, কারণ হচ্ছে এরকম অনেক বন্যপ্রাণী হয়তো জঙ্গলে অসুস্থ হয়ে আছে, তাদের সঠিক ট্রিটমেন্ট যেন করা হয়। এইভাবে যদি ট্রিটমেন্ট না করা হয় আর এই বিনা ট্রিটমেন্টে যদি মারা যায় তাহলে পরে কিন্তু আগামী দিনে হচ্ছে আমাদের বন জঙ্গল পুরো ফাঁকা হয়ে যাবে। নাম? আমার নাম সৌমাভ সেনগুপ্ত। আজকের ডেটে সত্যি কথা বলবো, নিজেকে পরিবেশপ্রেমী হিসাব বলতে লজ্জা লাগে, কারণ দিনরাত এক করে পরিবেশকে বাঁচানোর চিন্তাভাবনা করে থাকি আমরা পরিবেশ প্রেমীরা। আমরা কিন্তু বারবার ফরেস্ট ডিপার্টমেন্টকে হাতিকে ট্রিটমেন্টের ব্যবস্থার জন্য আমরা কিন্তু সরকারের প্রশাসন ফরেস্ট ডিপার্টমেন্টকে কিন্তু আমরা বারবার বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছিলাম যে অবিলম্বে এই হাতিটার অসুস্থ যে হাতিটা আপালচাঁদ নদীর যে তার একমাত্র তার ভরসা, কারণ যে হারে তার গ্যাংরিং হয়ে গিয়েছিল, ম্যাকাও যেটাকে আমরা পোকা বলি, শরীরে এত পচন ধরছিল, তার আমরা ফুটেজ আছে, ভিডিও ফুটেজ, আমরা কিন্তু ফরেস্ট মিনিস্টারকে বাই ফুটেজ দেখিয়েছিলাম যে ম্যাম অবিলম্বে এই হাতির যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে হাতিটা যখন তখন মারা যাবে। তাই হলো, গতকালকে দুপুরবেলা বিকালবেলার দিকে সেই হাতিটা অবশেষে মৃত্যু হলো। জঙ্গলের মধ্যে পূর্ণবয়স্ক মাকনা হাতি, একদম জঙ্গল, আপালচাঁদ জঙ্গলেই মৃত্যু হয়েছে। আমরা এইটুকুনি মনে করি যদি সঠিক সময় যদি ফরেস্ট ডিপার্টমেন্ট এই হাতিটাকে চিকিৎসার ব্যবস্থা ঠিক করতো তাহলে কোথাও না কোথাও হাতিটা এখন পর্যন্ত জীবিত থাকতো। আমরা খুব দুঃখ প্রকাশ করছি, পরিবেশ প্রণালী আমাদের নিজে খুব খারাপ লাগছে যে আমরা সব কিছু দেখো কিন্তু হাতিটার জন্য আমরা কিছু করতে পারলাম না। আর ফরেস্ট ডিপার্টমেন্ট সঠিক জায়গায় সঠিকভাবে যদি ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় করতো তাহলে কিন্তু হাতিটা বাঁচত। ওনাদের একটাই বক্তব্য, আমরা চেষ্টা করেছিলাম, ট্যাঙ্কুলাইজ করা যায়নি, কোন কী হাতি আনলে অন্য হাতি অনেক রকম কিছু বলে, কিন্তু সব কিছু তো আপনাদের সিস্টেমটা তো আপনাদেরই হাতে, আমরা তো সেই সিস্টেমে চলবো না। হাতিটার মৃত্যু হয়ে গেল, খুব দুঃখজনক ঘটনা এটা।
পেশার পরিবর্তন না করে রকমারি কাজ করে জীবিকা বাঁচানোর চেষ্টা ক্ষুদ্র মৃৎশিল্পীদের। সামনেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোর আগে ছোট বড় পালপাড়া সব সময় ব্যস্ততার ছবি দেখা যায়। এবার একটু ছবিটি আলাদা। তেমন ব্যস্ততার ছবি এবার দেখা গেল না। এবছর মৃৎশিল্পীরা তেমন ভাবে সাঁচের সরস্বতী প্রতিমা বানাচ্ছেন না। এর কারণ হিসেবে তারা বলেন, বাইরের রকমারি সুন্দর সুন্দর সাঁচের সরস্বতী প্রতিমা এখানে চলে আসে, তাই আমাদের প্রতিমা বিক্রি হয় না। জলপাইগুড়ির রেলঘুমটি মোহিতনগর সংলগ্ন পালপাড়াতে সরস্বতী বানানোর ধুম এবার নেই। এখন বাঁশের কাজের প্রস্তুতি চলছে। এক শিল্পী বলেন, বাইরে থেকে বিভিন্ন সরস্বতী প্রতিমা জলপাইগুড়ির বাজারে চলে আসে, ফলে আমাদের সাঁচের প্রতিমার চাহিদা একেবারেই থাকে না। তাই এখন বাধ্য হয়ে সাঁচের প্রতিমা বানানো বন্ধ করে দিয়েছি। সারা বছর যে সমস্ত পুজো হয়, যেমন বাড়ির কালী, কীর্তনের রাধাকৃষ্ণ, জগদ্ধাত্রী ইত্যাদি প্রতিমা আমরা বানিয়ে পেট চালাচ্ছি। বলে এখন আপনারা মূলত কিসের কাজ করছেন? এত জোরদার কাজ চলছে। এখন বর্তমানে পুজোর কাজ আছে, কালী সরস্বতী কাজ আছে, কিছু এগুলাই চলছে আর কি। মানে এখন কিসের কি করছেন? এখন কালীর কাজ করছি আমরা। সরস্বতী ঠাকুরের ছোট ঠাকুর তো অনেক বানান আপনারা? হ্যাঁ, মোটামুটি হয় আর কি। তো এবার কি দেখছেন? এবার আমি তো এখানে নতুন আসছি, মানে মালিক বলতে পারবে আর কি। আচ্ছা, আপনারা এখন প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ, এখন এই 12 মাসের কাজ। 12 মাসের কাজ। সরস্বতীর কোনো প্রস্তুতি নেই? না, সরস্বতী এখন শুরু করিনি। কেন? সরস্বতী মার্কেট এখন তেমন হয় না তো। তো বেশি দিন সময় নেই। সময় না থাকলে এখন রেডিমেড মাল খুব কম চলে। এখন সরস্বতীর মার্কেট কেন নেই? আপনারা তো অনেক বানান প্রতিবার। এখন এই বাইরের থেকে মাল আসে না, ওই জন্য আমাদের লোকাল মাল খুব কম চলে। ছোট ঠাকুর তো বানাতেন সরস্বতী। হ্যাঁ। তাহলে আপনারা কির উপর নির্ভর করে আছেন? এখন এই যে 12 মিক্সার কাজ রেগুলার। আচ্ছা, মানে বাইরের থেকে বেশি প্রতিমা আসে? থেকে বেশি আসে। কোথার থেকে? কৃষ্ণনগর, চাকদা, এইসব জায়গার। মানে ছাঁচের প্রতিমা? ছাঁচের মাল। আর আপনারা কি তৈরি করতেন? আমরাও সাজিয়ে বানাতাম, এখন আমাদের ওই রকম ফিনিশিং হয় না তো, যার জন্য বানানো বন্ধ। বানানো একদমই বন্ধ। ও, এখন কি কিসের এমনি ছোটখাটো? এই যে ব্যানার মাল, পলেপতির মাল। মানে বাইরের প্রতিমা আসার জন্য আপনাদের ব্যবসা ডাউন? আমাদের ছোট মালের ব্যবসা শেষ। তাহলে কি করবেন আগামীতে? আগামীতে আর কি দেখি কি ব্যবস্থা করা যায়। আচ্ছা, এই জায়গাটা কি নাম? এটা এই জায়গাটার নাম মোহিতনগর গৌরীকোণ। গৌরীকোণ? গৌরীকোণ। গৌরীকোণ। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুভাষ পাল। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী 6 জানুয়ারি ডুয়ার্সের বুকে সবথেকে বড় সারা জাগানো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হতে চলেছে। নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব ও মোহন স্পোর্টিং ক্লাবের যৌথ পরিচালনায় পঞ্চম বর্ষের রীনা ঘোষ মেমোরিয়াল উইনার্স ট্রফি, পরশুরাম আগরওয়াল মেমোরিয়াল রানার আপ ট্রফি এবং সুদাম মন্ডল মেমোরিয়াল ফেয়ার প্লে ট্রফি নৈশ নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আগামী 6 জানুয়ারি সোমবার রাজ্যের মন্ত্রী তথা এই টুর্নামেন্ট কমিটির মুখ্য পৃষ্ঠপোষক বুলুচিক বরাইকের উপস্থিতিতে টুর্নামেন্টের ফিক্সচার করা হবে। এসটি ব্রাদার্স রাঙ্গামাটি মালবাজার বনাম মিলন সমিতি নিমতার ম্যাচ দিয়ে আগামী 6 জানুয়ারি রাত 8টায় ডুয়ার্সের বুকে সারা জাগানো এই টুর্নামেন্টের উদ্বোধন হতে চলেছে। 7 দিন ব্যাপী টুর্নামেন্টে বাকি অংশগ্রহণকারী দলগুলির মধ্যে ঝাপা এফসি নেপাল, এনবিএফসি শিলিগুড়ি, পানিয়ারা ইয়াং বেঙ্গল ক্লাব কলকাতা, জর্জিয়ান এফসি কালিম্পং, ইউনাইটেড দার্জিলিং এফসি এবং অসমের গ্লোবাল এফসি দল অংশগ্রহণ করবে বলে আয়োজক কমিটির সভাপতি তমাল ঘোষ এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। ইতিমধ্যে টুর্নামেন্টের সফল আয়োজনের উদ্দেশ্যে বিধানপল্লী ময়দানে 12টি ফ্লাডলাইটের টাওয়ার সহ যাবতীয় প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলেছে। 4 বার হয়ে গেছে, এবার 5 বারের টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে 6 তারিখ থেকে 12 তারিখ অবধি। তো আমাদের রীনা ঘোষ মেমোরিয়াল রানিং উইনার্স ট্রফি এবং পরশুরাম আগরওয়াল রানার্স ট্রফি এবং ফেয়ার প্লে সুদাম মন্ডল ট্রফি শুরু হতে যাচ্ছে। তো আমাদের 8টি টিম অংশগ্রহণ করছে। এবারকার এই প্রতিযোগিতায় শুরু হবে আমাদের 8টা 5 থেকে প্রত্যেক দিন
সন্ধ্যাবেলায় আমাদের খেলা শুরু হবে। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10, 11 সেমিফাইনাল থাকবে এবং ফাইনাল 12 তারিখে। তো আজকে আমাদের চিফ পেন্টন মন্ত্রী সাহেব এখানে উপস্থিত আছে প্রধান কতলাবাড়ি জিপি উপপ্রধান, আমাদের এখানে সেক্রেটারি সুশান্ত চৌধুরী, অনু শাহ এবং আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা। তো আমরা সবার কাছে অনুরোধ করছি, প্রত্যেকবার আমাদের যে ডুয়ার্সের এই যে টুর্নামেন্টটা শুরু হয়, এই টুর্নামেন্টে প্রচুর উৎসাহ দেখি। এবারকার সবগুলো টিমই খুব ভালো আসছে। আমরা এবার দর্শকদের কাছে একটাই অনুরোধ করছি, যেন সবাই আমাদের এই খেলার টুর্নামেন্ট প্রত্যেকবারের মতো সহায়তা করে এবং সবাই এসে সুষ্ঠু যাতে খেলাটা হয় তার পরিচালনার জন্য যেগুলো আমরা কমিটি করি, সেই কমিটিকেও আমরা বলেছি যে প্রত্যেকবার যেমন শান্তি শৃঙ্খলা বজায় রেখে টুর্নামেন্টটা হয়। দর্শকদের কাছেও আমরা সেই অনুরোধ রাখছি যে প্রত্যেকবার যেমন ডুয়ার্সে একটা এই বড় টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট থেকে সাফল্য করা আপনাদেরও দায়িত্ব। তাই আমরা আজকের থেকে এই টুর্নামেন্টের সূচি যে কোন টিম কবে খেলা করবে সেটা এখনই আমরা তৈরি করব। প্রথমে তো সবাইকে অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে যে আজকে আমাদের এখানে সর্বাধিক সম্মেলন হচ্ছে এখানে, যেটা আমাদের যে ফুটবল যে টুর্নামেন্ট আমাদের নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব অ্যান্ড মোহন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্ট, এটা নিশ্চয়ই আপনারা জানেন যে প্রত্যেক বছর এটা উদ্যাবাড়িতে এই টুর্নামেন্ট নাইট টুর্নামেন্ট যেটা হয়, এবারও 6 তারিখ থেকে 12 তারিখ অবধি এই টুর্নামেন্ট চলবে। সুতরাং এটা আমাদের কাছে সকলের সবচেয়ে বড় পাওনা যে আমাদের এইসব সার্কেল চাপ বাগান এলাকাতে একটা নাইট ফুটবল টুর্নামেন্ট, তার মধ্যে ভালো ভালো টিম এখানে আসতেছে। এটা 8টা টিম এখানে আসতেছে, 8টার মধ্যে সবটাই ভালো ভালো টিম নিশ্চয়ই আছে। তো আমি নিশ্চয়ই আশা করব যাতে এই 6 তারিখ থেকে 12 তারিখ অবধি যে টুর্নামেন্ট চলবে, আর সমস্ত আমাদের জলপাইগুড়ির সমস্ত যারা ফুটবল প্রেমী আছে তাদেরকে আমি এটাই আপিল করব যে এই যে আজকে নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব অ্যান্ড মোহন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকে আমাদের সকলের একটা সবচেয়ে বড় পাওনা যে আজকে আমরা একটা বড় ধরনের একটা টুর্নামেন্ট এখানে তারা আয়োজন করেছেন। চলুন আমরা সবাই মিলে যাতে এই আনন্দ ভোগ করবো এখানে, যাতে আমরা এই টুর্নামেন্ট যদি অন্য জায়গা হয় তাহলে আমরা কিন্তু অনেক দূর থেকে আমাদেরকে যেতে হয়, কিন্তু আমরা এরকম সুযোগ কোনো সময় আমরা পাই না। কিন্তু আজকে এই ক্লাবের উদ্যোগে আর বিশেষ করে দেশের তমল ঘোষের উদ্যোগে এটা প্রত্যেক বছর। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। নিয়ম মেনে কর্মী নিয়োগের দাবিতে জলপাইগুড়ির রানীনগর শিল্প তালুকে বিক্ষোভ প্রদর্শন আইএনটিটিইউসি সদর ব্লক 2-এর। ছাত্রীদের সুবিধার্থে জলপাইগুড়ি পিডি ওমেন্স কলেজ কর্তৃপক্ষের হাতে একটি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন তুলে দেওয়া হলো রোটারি ক্লাব করলা ভ্যালির তরফ থেকে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।